আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। বড়দিনেও রুশ হামলা থেকে রক্ষা পায়নি ইউক্রেন। বুধবার ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কয়েকটি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে বর্বরোচিত হামলা বলে মন্তব্য করেছেন। এই হামলায় খার্কিভে ৬ জন আহত ও নিপ্রোপেত্রোভস্ক শহরে একজন নিহত হয়েছেন। রুশ বাহিনীর হামলার পর খার্কিভের প্রায় ৫ লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এছাড়া কিয়েভের কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলেনস্কি বলেন, আজ বড়দিনকে আক্রমণের জন্য বেছে নিয়েছেন পুতিন। এর চেয়ে অমানবিক আর কি হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ও কয়েকশো ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা স্বীকার করে বলেছে, কিয়েভের সামরিক শিল্পে সহায়তাকারী জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা করা হয়েছে। হামলার লক্ষ্য পূরণ হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৪টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভ্লাদিকাভকাজ শহরের একটি বিপণী বিতানে আগুন লেগে যায়। রাশিয়ার উত্তরাঞ্চলের এই শহরের মেয়র জানায়, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ধ্বংস করলেও এর বিধ্বস্ত অংশ পড়ে আগুন লাগার ঘটনা ঘটে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সতর্ক করে বলেছেন, সিরিয়ায় কুর্দি যোদ্ধারা অস্ত্র ত্যাগ না করলে তাদের কবর রচনা করা হবে। তিনি বলেন, আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যারা আমাদের কুর্দি ভাইবোন এবং আমাদের রক্তের মাঝে দেয়াল তৈরি করার চেষ্টা করছে। গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পতনের পর থেকেই তুরস্ক দাবি করে আসছে, সিরিয়ায় অবস্থান করা কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া ভেঙে দিতে হবে। নতুন সিরিয়ায় এই গোষ্ঠীর কোনো স্থান হবে না। সর্বশেষ তুর্কি প্রেসিডেন্টও এই বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছেন। এরদোয়ান তার ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিচ্ছিন্নতাবাদী হত্যাকারীরা হয় তাদের অস্ত্রের কাছ থেকে বিদায় নেবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। ওয়াইপিজি মিলিশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর প্রধান অংশ। তুরস্ক এই গোষ্ঠীকে তাদের নিষিদ্ধ গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শাখা হিসেবে দেখে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। এ অবস্থায় তুর্কি কর্তৃপক্ষ বারবার তার ন্যাটো মিত্র ওয়াশিংটন এবং অন্যান্যদের কাছে ওয়াইপিজিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। ইস্তাম্বুল থেকে আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেওগুলু বলেন, এরদোয়ানের এই বক্তব্য তুর্কি সরকারের আনুষ্ঠানিক নীতির প্রতিফলন। তুরস্ক বিশ্বাস করে ওয়াইপিজি পিকেকের সিরিয়ান শাখা এবং তাদের হয় অস্ত্র ত্যাগ করতে হবে, না হলে তারা যুদ্ধে পরাজিত হবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী সিরিয়ার উত্তরে এবং ইরাকে ২১ জন ওয়াইপিজি পিকেকে যোদ্ধাকে হত্যা করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর কমান্ডার মাজলুম আবদি প্রথমবারের মতো স্বীকার করেছেন, সিরিয়ায় পিকেকে যোদ্ধাদের উপস্থিতি রয়েছে। তবে তিনি এটাও জানিয়েছেন, তারা আইএস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছে এবং তুরস্কের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতি চুক্তি হলেই তারা দেশে ফিরে যাবে। এরদোয়ান তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন, তুরস্ক শিগগিরই আলেপ্পোতে কনসুলেট খুলবে এবং পরবর্তী গ্রীষ্মে তাদের সীমান্তে যাতায়াত বৃদ্ধি পাবে, কারণ তখন তুরস্কে আশ্রিত লাখ লাখ সিরিয়ান শরণার্থী তাদের নিজ বাসস্থানে ফিরে যেতে শুরু করবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। একটি হাসপাতালের পাশে ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা। নিহত হওয়ার সময়ও ওই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরা বলেছে, মধ্য গাজার একটি হাসপাতালের আশেপাশে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনার সময় আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল আওদা হাসপাতালের কাছের ঘটনাবলী কভার করছিলেন এবং সে সময় তাদের ব্রডকাস্টিং ভ্যানে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। সাদা রঙের গাড়ির পেছনে বড় লাল অক্ষরে প্রেস শব্দটি দেখা যাচ্ছে। আল জাজিরার আনাস আল শরীফ বলেছেন, আয়মান আল জাদি নামের এক সাংবাদিক তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন, কারণ তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে লেবার ওয়ার্ডে ছিলেন। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, সিভিল ডিফেন্স টিমগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এই হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে এই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের হামলায় 4 ফিলিস্তিনি সাংবাদিকের নিহত হওয়ার নিন্দা করেছিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য বর্বর এই দেশটিকে জবাবদিহি করার আহ্বানও জানিয়েছিলেন সংস্থাটি। সিপিজের তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে কমপক্ষে 141 সাংবাদিক নিহত হয়েছেন। গাজা উপত্যকায় বুধবার দখলদার সেনাদের উপর বেশ কিছু আক্রমণ চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। বিশেষ করে হামাসের আল কাসাম ব্রিগেডস ও ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস বেশ কয়েক স্থানে পৃথক হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় দখলদার সেনাদের একটি দলের উপর গ্রেনেড ছুড়ে মেরেছেন যোদ্ধারা। এছাড়া দখলদার বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার লক্ষ্য করে SAM-7 মিসাইল ছোড়া হয়েছে। হামাস এদিন প্রতিরোধ যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে যোদ্ধারা মধ্য গাজার নুসাইরাত ক্যাম্পের কাছে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া গাজার আকাশে নজরদারি করতে আসা একটি ইভো ম্যাক্স ড্রোনও গুলি করে ভূপাতিত করেছে তারা। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা নেতজারিম অক্ষের পশ্চিম দিকে ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ওপর 107 মিলিমিটারের রাজুম রকেট হামলা চালিয়েছে। এছাড়া বেইত হানুন এলাকায় অগ্রসরমান সেনা বহরের উপরেও মর্টার হামলা চালানো হয়েছে। আল কুদস ব্রিগেডসও এদিন একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ভূপাতিত করা ইসরায়েলি ড্রোন দেখানো হয়েছে। এছাড়া স্নাইপারের গুলিতে এক সেনাকে ধরাশায়ী করার দৃশ্য রয়েছে এই ভিডিওতে। অন্যদিকে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। ইসরায়েলি বিমান বাহিনী প্রতিদিনই গাজায় বোমা হামলা চালাচ্ছে। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি ইরানকে সিরিয়ার সার্বভৌমত্ব ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই মুহূর্ত খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের এবং অন্যদের যারা মনে করছে সিরিয়ায় জয়লাভ করেছে তাদের জন্য। আসাদ হাসান আল শিবানি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার অস্থিতিশীলতা ছড়ানোর জন্য তাদের দায়ী করা হবে। তবে তিনি স্পষ্ট করেননি কোন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই বক্তব্য দিয়েছেন। সিরিয়ায় দীর্ঘদিনের ইরানি মিত্র বাশার আল আসাদের পতনের পর থেকে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে গেলেও সিরিয়ার অবস্থান ইসরায়েলকে কেন্দ্র করে কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে বলে আরাকচি ইঙ্গিত দিয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে বলেছিলেন, সিরিয়ার যুবকরা তাদের ভবিষ্যৎ রক্ষায় কঠোর অবস্থান নেবে এবং ইনশাআল্লাহ সফল হবে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান বাশার আল আসাদ সরকারের পক্ষে রাশিয়ার সহায়তায় বিশাল অর্থ ব্যয় করে, কিন্তু বাশার সরকারের পতনের মাধ্যমে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের গুরুত্বপূর্ণ সদস্য হিজবুল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সড়কপথ হারিয়েছে। খামেনি উল্লেখ করেছেন, 1980-এর দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় সিরিয়ার সহযোগিতা ইরানের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, তাই ইরান এই ঋণ শোধ করতে চেয়েছিল। তবে সিরিয়ার নতুন নেতৃত্ব ইরানকে আন্তর্জাতিক আদালতে নিতে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে পারে বলে অজ্ঞাত সূত্র জানিয়েছে। অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। নাগপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। ফডনবিস বলেছেন, অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে। তিনি বলেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন তাদের চিহ্নিত করার জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহারাষ্ট্রের এই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করছে। অভিযানে শনাক্ত হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি রাজ্যের কল্যাণ শহর ও এর আশেপাশের এলাকা থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে মুম্বাই পুলিশ। রাজ্যের অন্যান্য এলাকাতেও বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন তৈরি হয়েছে। এর মাঝে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ অন্যান্য রাজ্যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযানের খবর দেওয়া হয়। এতে বলা হয়, গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় 1000 বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। চলতি মাসের শুরুর দিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রাজধানীতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে 2 মাসের বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।